জি ম্যাম, এখন পারছি। আচ্ছা ঠিক আছে। এখন আমাকে কগনিটিভ ডিসোন্যান্স একটু বলেন। আমাদের কয়েকটা বিলিফ বা পার্সোনালিটি আমরা কি বলেছিলাম? যখন আমাদের কিছু কনফ্লিক্ট ক্রিয়েট হয় বা কিছু দেখা যায় কি? আমরা একটা আপনাদের বিএটির জবের এক্সাম্পল দিয়ে কিন্তু ক্লাসে আমরা বলেছিলাম যে, অনেক সময় দেখা যায় আমরা ২ টা ফিলিং এর মধ্যে কনফিউশন এর একটা স্টেট এ থাকি। ওটা ছিল আমার কগনিটিভ ডিসোন্যান্স। এরপর আমরা যেটা দেখছি এমবিটিআই আমাদের লাস্ট করা ছিল। এমবিটিআই এর মধ্যে কিন্তু আমরা পার্সোনালিটি ডাইমেনশন গুলো আপনাদের বলেছিলাম অ্যান্ড একেকটা পার্সোনালিটি টাইপের জবের জন্য ভালো হয়, খারাপ হয় ওগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি। আমাদের আজকে যেটা ওটাকে বলছি আমরা ম্যাকিয়াভেলিয়ানিজম। আমরা যখনই ম্যাকিয়াভেলিয়ানিজম এর কথাটা বলি, এই জিনিসটা দেখেন এখানে আমরা যখন ম্যাকিয়াভেলিয়ানিজম এর কনসেপ্টটা বলি, আমরা আসলে এরকম পার্সোনালিটির অনেক লিডারদেরকে আমাদের আশপাশে দেখে থাকি বা আমাদের অনেক মানুষজন আমাদের পরিচিত আছে। ম্যাকিয়াভেলিয়ানিস্টিক টেনডেন্সি আমরা কি বুঝাই? আমরা ইমোশনাল কোয়াইট ডিফারেন্ট একটা কনসেপ্ট। ম্যাকিয়াভেলিয়ানিজম জিনিসটা যখন বলি আমরা দেখি না কয়েকজন মানুষ থাকে সবকিছুতে সিভিয়ারলি কম্পিটিটিভ হয়। ডিসিশন নিতে দেয়া হলে তারা কিন্তু খুব লজিক্যালি ডিসিশন নেয়। অন্য কারো জন্য অতটা হয়তোবা তারা কনসার্ন ও থাকে না। দেখা যায় কি শুধু প্রফিট লস হিসেবে আমরা হিসাবটা করে। আসলে ওদের কাজগুলো অনেকটা আমরা ম্যানিপুলেটিভ ও অনেকটা বলতে পারি। যে বাহ্য কর্পোরেট গ্রুপ তারা কি করে? তাদের টার্গেটটা অ্যাচিভ করে। এদের মধ্যে দেখা যায় আমরা এমপ্যাথি জিনিসটা একটু কম দেখি। এই কনসেপ্টটাকে আমাদের ওবির ল্যাঙ্গুয়েজে আমরা ম্যাকিয়াভেলিয়ানিজম বলতে পারি। এখন আমরা যেটা বলেছি যেমন ম্যাকিয়াভেলিয়ানিস্ট যখন আমরা মানুষজনের কথাবার্তা বলি, এই যে চিন্তা করে দেখেন ম্যাকিয়াভেলিয়ানিস্টিক টেনডেন্সি আছে। এই মানুষগুলোকে কিন্তু আমরা দেখি কি ম্যানেজমেন্টের কনসেপ্ট পড়ছি। এমপ্লয়িদের পার্সপেক্টিভটা দেখছি। ম্যাকিয়াভেলিয়ানিস্টিক টেনডেন্সির মানুষ যখন আপনি চিন্তা করেন যে আসলে খুব প্রফিট সেন্ট্রিক চিন্তাভাবনা করে, যে কারো ইমোশন নিয়ে অতটা চিন্তা করে না। অ্যাজ আ কো-ওয়ার্কার বা অ্যাজ আ বস তাদের সাথে ডিল করা একটু কঠিন হয়ে যায়। আমরা যখন আমাদের আশপাশে ম্যাকিয়াভেলিয়ানিস্টিক টেনডেন্সির কোনো বিজনেস লিডার যদি চিন্তা করি, আম ইলন মাস্কের কথা চিন্তা করেন। আমরা সবাই কিন্তু তার কথা শুনেছি। উনি যখন Twitter এর দায়িত্ব নেয় বা Twitter যখন সে Twitter এর আ তখন কিন্তু ১ম এই সে একটা গ্রুপ অফ পিপল কে স্যাক করে দেয়, তাই না? তো অনেকের চাকরি তার জন্য চলে যায়। তারপর গিয়ে কি করা যায় সবকিছু কিন্তু করে। আমরা যখন এমপ্লয়ি পার্সপেক্টিভ থেকে দেখি বা তার আন্ডার এ কাজ করছি চিন্তা করি, তখন কিন্তু আমরা দেখি সে একটা ম্যাকিয়াভেলিয়ানিস্টিক লিডার অ্যান্ড তাকে কিন্তু না। কিন্তু আবার চিন্তা করেন তাহলে দেখেন এই ম্যাকিয়াভেলি কিন্তু আমাদের ওবিতে খুব কমন বা আমার ম্যানেজমেন্টের ভাষায় খুব কমন একটা কনসেপ্ট যে কিছু মানুষের মধ্যে আপনারা কি শুনতে পাচ্ছেন? ম্যাম কথা আটকে হ্যালো? গেছিল শোনা আপনার। যায় কিন্তু জি মাঝে, ম্যাম। মাঝে কথা অনেক আটকায়া যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। দাঁড়ান তো আমি আরেকটা ইয়েতে দেখি। হুম, আচ্ছা এখন কি শোনা যাচ্ছে? এখন কি নেটওয়ার্কটা বেটার? হ্যালো? জি ম্যাম শোনা যায়। আচ্ছা। আমরা ম্যাকিয়াভেলিয়ানিজম যেটা বলেছি ওইটা শুনেছিলেন নাকি আরেকবার রিপিট করব? এটা কি শোনা গিয়েছিল? জি ম্যাম। ওকে। এখন দেখেন আমরা যে ম্যাকিয়াভেলিয়ানিজম এর কথা বললাম, আচ্ছা কোনভাবে যদি কথা যদি থেমে যায় বা আটকে যায় আমাকে একটু বলবেন আমি তখন এই পার্ট থেকে আরেকটু রিক্যাপ করব। দেখেন আমরা ম্যাকিয়াভেলিয়ানিজম যেটা বলেছি ওটা কিন্তু আমরা ইলন মাস্কের এক্সাম্পল দিয়ে জিনিসটা শেষ করলাম। এখন দেখেন আমরা কিন্তু ওরকম লিডার আমাদের আশপাশে
অনেক বিজনেস লিডারকে কিন্তু এরকম টেনডেন্সি দেখি। কারো মধ্যে হয়তোবা ম্যাকিয়াভেলিয়ানিজমটা একটু বেশি, একটু কম। কিন্তু দেখেন আমরা যখন আদর্শ সিচুয়েশন চাই ওয়ার্ক প্লেস এ যে ঠিক আছে আপনি একটা কমফোর্টেবল পরিবেশ চাচ্ছেন, যেখানে হয় না যে সবাই সবার ইমোশন বুঝবে বা কাজ করতে গিয়ে আপনি একটা কমফোর্টেবল পরিবেশ পাবেন। তখন কিন্তু আমরা এক্সপেক্ট করি আমাদের কোওয়ার্কার বা আমাদের লিডারদের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স এর লেভেল থাকবে। এখন যখন আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স এর কথা বলি, এই জিনিসটা কি? এই জিনিসটা হলো খুব সহজে বলতে গেলে যে আসলে নিজের ইমোশনও খুব ভালো মতো বুঝছে, যাদের সাথে সে ডিল করছে তাদের ইমোশনও ভালো মতো বুঝছে। এখানেও দেখেন স্লাইডের মধ্যে আপনাদের কিন্তু একটা পার্সনের এক্সাম্পল দেয়া। এখানে কিছু ট্রেট বা কিছু ফিচার আমার কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স এর বলা আছে। যেমন দেখেন আপনি যখন ইমোশনাল ইন্টেলিজেন্স এর বলছেন, যেকোনো লিডারের কি থাকতে হবে? কারো মধ্যে আপনি যখন বলছেন তার ইমোশনাল ইন্টেলিজেন্স আছে কিনা, প্রথমত তার মধ্যে সেলফ অ্যাওয়ারনেস থাকতে হবে। হোয়াট ইস সেলফ অ্যাওয়ারনেস? সেলফ অ্যাওয়ারনেস হলো সে তার নিজের ভালো খারাপ, নিজের দোষ ত্রুটি প্রপারলি সে আন্ডারস্ট্যান্ড করতে পারছে। আমরা SWOT এনালাইসিস পড়েছিলাম না? নিজের SWOT এনালাইসিস নিয়ে এই মানুষটা আসলে খুব ভালো জানে। সেলফ রেগুলেটেড তার থাকতে হবে। তার মানে নিজের কাজকর্ম, নিজের লেভেল, নিজের লিমিট সবকিছু সে হয়তোবা খুব ভালো মতো জানে। তার এমপ্যাথি লেভেলটা হাই থাকতে হবে। তার মানে কি সে যেমন নিজের দুঃখ কষ্ট বুঝবে, সে যাতে তার টিম মেম্বার, তার এমপ্লয়ি সবার দুঃখ কষ্ট বুঝছে। সে যাতে সবার সাথে মোর অর লেস কমিউনিকেট করতে পারে যেটা হলো আমার সোশ্যাল স্কিল এ যাচ্ছে। আর লাস্টলি একটা সার্টেন লেভেলের তার অন্য কাউকে ইমোশনালি ইনফ্লুয়েন্স করার এবিলিটি থাকতে হবে। ঠিক আছে? তার মানে দেখেন সে আসলে মানুষের ইমোশন বুঝে তাকে দিয়ে কাজ আদায় করতে হবে। যেহেতু আমরা ম্যানেজমেন্ট এর কথা বলছি এখানে। এখন দেখেন একটা কথা কিন্তু আমাদের চলে আসে, এই যে দেখেন Machiavellianism এও কিন্তু সে মানুষকে নিজের মতো ইনফ্লুয়েন্স করছে। ইমোশনাল ইন্টেলিজেন্স এও কিন্তু আমরা কি দেখছি? একটা ইনফ্লুয়েন্স করছে। কিন্তু ২ টার কিন্তু স্লাইট পার্থক্য আছে। আপনি যখন Machiavellianism বলেন, এটা কিন্তু আপনি আপনার মতো চলার জন্য আপনার মাইন্ডসেট অনুযায়ী মানুষটাকে কি করছেন? ফো মো মানে মোটিভেট করার ট্রাই করছেন। কিন্তু ইমোশনাল ইনফ্লুয়েন্স যেটা আমার ইমোশনাল ইন্টেলিজেন্স এর আন্ডার এ, এটা আসলে আমরা আরেকটু পজিটিভ অর্থে ইউস করি। তার মানে দেখেন আপনি হয়তোবা ভালোর জন্য যখন কাউকে মোটিভেট করেন, তখন ওটা আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স এ বলি। কিন্তু কাউকে যখন আপনি আপনার মতো কাজ করতে বাধ্য করার জন্য একভাবে চিন্তা করতে ফোর্স করছেন বা ম্যানিপুলেট করছেন, ওইটা আমার Machiavellianism এর আন্ডার এ। এরপর দেখেন আমাদের যখনই এই যে আমরা বললাম যে আপনি একটা গ্রুপ সেটিং এ সবসময় কাজ করছেন, আমাদের গ্রুপ ডেভেলপ করার ক্ষেত্রে আমরা কিছু বেসিক স্টেজেস দেখি। আপনি দেখেন যখনই আমরা কোন একটা গ্রুপ করতে যাই, আচ্ছা আপনারা সবাই তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, রাইট? আপনারা বায়োলজি পড়েছিলেন না? জি জি ম্যাম। ম্যাম। বায়োলজির মধ্যে এরকম একটা চিত্র ছিল মনে আছে? কিসে ছিল? কোষ বিভাজনে সেল ডিভিশন। কোষ বিভাজনে ছিল। এক্সাক্টলি। গ্রুপ ডেভেলপমেন্টেও কিন্তু আমরা এরকম ৬ টা জিনিসের একটা ৬ টা স্টেজের একটা ভাগ দেখে থাকি। এখন জিনিসটা কি এখানে? আপনি দেখেন আমরা যখনই কোন একটা গ্রুপ করতে যাই, ওয়ার্ক প্লেস এ বলেন, আপনাদের পার্সোনাল লাইফ এ বলেন, আমাদের প্রতিটা গ্রুপের ক্ষেত্রে আমরা এই ৫ স্টেজেস এর বা ৬ স্টেজেস এর আসলে আমরা একটা আ সংমিশ্রণ দেখে থাকি। ১ম এ দেখেন আমাদের গ্রুপের ১ম স্টেজ যেটা এটাকে আমরা বলে থাকি ফর্মিং স্টেজ। সো হোয়াট ইস ফর্মিং স্টেজ? দেখেন ১ম এ কি হয়? এই যে দেখেন আপনারা আপনাদের গ্রুপগুলোর কথা চিন্তা করেন। ১ম এ আপনারা কি হয়? একজন একজনকে চিনলেন। তারপর কি হয়? মোটামুটি আপনারা একসাথ হয়ে চিন্তা করেন যে ঠিক আছে এই গ্রুপে আমরা কাজ করব। ওয়ার্ক প্লেস এ কি হয়? ওয়ার্ক প্লেস এ যারা হয়তোবা নতুন আসতো তাদেরকে সিনিয়র কয়েকজনের সাথে মিলে একটা গ্রুপ করে দেয়া হয়। ইনিশিয়াল যেটা হয়, ইনিশিয়াল স্টেজটাকে আমরা বলি ফর্মিং স্টেজ। ফর্মিং স্টেজটা কি? যেখানে আমার গ্রুপটা ফর্ম হচ্ছে, যেখানে সবাই সবার সাথে মোটামুটি পরিচিত হচ্ছে। একটা ইনিশিয়াল বাউন্ডারি আপনারা সেট করে নিচ্ছেন। আরেকটা জিনিস ফর্মিং এ আমরা সেট করি ওটা হলো ওই গ্রুপটা কি কিসের জন্য ফর্ম করা হয়েছে? একটা দেখেন আমরা কিন্তু সবসময় বলে থাকি যে, যেকোনো কাজের কিন্তু আমার একটা গোল বা পারপাস থাকতে হয়। ফর্মিং স্টেজে আপনার একটা পারপাস এর জন্যই কিন্তু আপনারা একসাথে হন। ঠিক আছে? আমার ১ম স্টেজ গেল। সেকেন্ড স্টেজ যেটা আমরা বলছি, এটাকে আমরা বলছি স্টর্মিং। দেখেন ১ম এ আমার গোল ঠিক করলেন, সবাই একসাথে হলেন, ফর্মিং শেষ। সেকেন্ড এ যেটা হয়, স্টর্মিং আসছে আমার স্টর্ম থেকে। স্টর্ম কি? ঝড়বাদল, রাইট? তো স্টর্মিং কি? গ্রুপের মধ্যে ইনিশিয়ালি একটা সার্টেন লেভেল অফ আমাদের ঝগড়াঝাটি হতে দেখি আমরা, কনফ্লিক্ট হতে দেখি। কে গ্রুপ লিডার হবে, কে টিম লিডার হবে, ওইটা নিয়ে একটা মনোমালিন্য হতে দেখি। একেকজনের একেক ওপিনিয়ন হয়। এই লেভেলটা বা এই ধাপটাকে গ্রুপে আমরা বলে থাকি স্টর্মিং। এরপরে দেখেন ঝগড়াঝাটি শেষ। এরপর ৩ নাম্বারে গিয়ে যেটা হয়, ৩ নাম্বারে মোটামুটি আমরা কি করি? ৩ নাম্বার স্টেজটাকে আমরা বলি নরমিং থেকে। নরমিং যখন আমরা বলি, নরমিং হলো কি? এই স্টেজে গিয়ে সবাই বুঝতে পারে যে না কাজ করার জন্য আমাদের মোটামুটি একটা
রেসপেক্টেবল রিলেশনশিপ নিজেদের মধ্যে ক্রিয়েট করতে হবে। এখন হোয়াট ইস রেসপেক্টেবল রিলেশনশিপ? এই যে দেখেন, আপনি গ্রুপের মধ্যে আপনার ফ্রেন্ড হতে হবে না। কিন্তু বেসিক একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আপনার রাখতে হবে। যাতে কি হয়? যাতে আপনার কাজটা গোলটা আপনি পূরণ করতে পারেন। তাই না? একটা মিউচুয়াল রেসপেক্ট আপনি এই লেভেলে গিয়ে ক্রিয়েট করেন। এটা হলো আমার ৩ নাম্বার স্টেজ। 1st, 2nd, 3rd যদি একবার চিন্তা করি, ১ম এ কি করছি? গ্রুপের গোল বা পারপাস ঠিক করে মানুষজন একসাথে হচ্ছে, গ্রুপটা ফর্ম করছে। 2nd ডে স্টর্মিং। গ্রুপের যখন মানে আমার ঝগড়াঝাটি, কনফ্লিক্ট, ইনিশিয়াল মিসআন্ডারস্ট্যান্ডিং ওগুলো গেল। ৩ নাম্বারে কি? মিসআন্ডারস্ট্যান্ডিং এর পরে আমার যখন মোটামুটি একটা ভালো সম্পর্ক, ভালো মানে কি? কাজ করার মতো একটা সম্পর্ক আমার হচ্ছে, এটাকে নরমিং বলি। নরমিং এর পর ৪ নাম্বারে যেটা হয়, ওটা হলো কি? পারফর্মিং। পারফর্মিং এ কি হয়? পারফর্মিং স্টেজটাকে আসলে আমাদের গ্রুপের সবচেয়ে বেশি প্রোডাক্টিভ একটা স্টেজ আমরা বলে থাকি। কেন সবচেয়ে বেশি প্রোডাক্টিভ? কারণ এই টাইমে গিয়ে আমরা আসলে গ্রুপ যে কাজে আপনি ক্রিয়েট করেছেন, ওই কাজটা আপনি করে থাকেন। তাহলে এই জায়গায় আমরা কি হয়? এই জায়গায় আমরা আমাদের এক্সপার্টিস খাটাই, কাজটা করি, কাজটা আসলে ফুলফিল করি টার্গেটটা। লাস্টলি ৫ নাম্বার স্টেজ যেটা, এটাকে আমরা বলে থাকি অ্যাডজর্নিং। অ্যাডজর্নিং কি? আপনি অনেক সময় দেখবেন, আমরা অনেক সময় কি হয়? একেকটা কোর্সের জন্য একেকটা গ্রুপ করি, তাই না? এই কোর্সটার জন্য গ্রুপটা করলেন, প্রেজেন্টেশন গেল, কাজ সাবমিট করলেন, গ্রুপটা অনেক সময় আমরা ভেঙে ফেলি। আবার অনেক সময় দেখেন এই গ্রুপে আপনি কাজ করতে গিয়ে হয়তোবা ভালো লাগলো। পরের সেমেস্টারের জন্য এই গ্রুপটা আপনি রেখে দিলেন। ওয়ার্ক প্লেসেও সিমিলার জিনিস ঘটে। কোন একটা টার্গেটের জন্য হয়তোবা কোন একটা গ্রুপ করা হলো। যখন দেখা গেল এই গ্রুপের বন্ডিং ভালো, কাজের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং ভালো, তখন দেখা যায় কি? ওই গ্রুপটা তারা হয়তোবা রেখে দিচ্ছে। এই স্টেজটাকে আমরা বলে থাকি অ্যাডজর্নিং। অ্যাডজর্নিং এ কি হয়? আমার কাজটা শেষ করার পর হয়তোবা আমার গ্রুপের ডিসব্যান্ডমেন্ট হয়। ডিসব্যান্ডমেন্ট মানে কি? গ্রুপ ভেঙে যাচ্ছে। আদারওয়াইজ আমি পরের কোন কাজের জন্য এই গ্রুপটাকে আবার একসাথে করলাম। ঠিক আছে? এই ৫ টা স্টেজ মিলিয়ে আমরা যেকোনো গ্রুপের ক্ষেত্রে আমরা এই গ্রুপ ডেভেলপমেন্ট এর এই ৫ টা স্টেজ দেখি। পিকচারে দেখেন একটা এক্সট্রা স্টেজ আছে। এটাকে আমরা প্রি স্টেজ বলি। তার মানে দেখেন, এটা হলো কি আসলে আমার স্টেজের মধ্যে পড়ে না। এটা আসলে আ স্টেজ গুলোর আগের একটা প্রিভিউ এর একটা ধাপ আরকি, খুব সহজে বলতে গেলে। এখন গ্রুপের মধ্যে দেখেন, আচ্ছা, কাকে একটা প্রশ্ন আমার করার আছে। আপনাদের মধ্যে কে আছেন এখানে বলেন তো? আ কাকে জিজ্ঞেস করব? উম মেহেরাজ আছেন? মেহেরাজ? ম্যাম আমি বাসে ম্যাম। আপনি বাসে? আচ্ছা, ঠিক আছে। হেমায়েত আছেন? জি ম্যাম আছি। আচ্ছা, হেমায়েত, আমাকে একটা জিনিস বলেন তো, গ্রুপ আর টিম কি সেম জিনিস? না ম্যাম, পার্থক্যটা কোন জায়গায় বাবা? ম্যাম এক্সাক্টলি বলতে পারব না। এক্সাক্টলি বলতে পারছেন না? কারো কি কোনো আইডিয়া আছে গ্রুপ টিমের পার্থক্য কোন জায়গায় হতে পারে? আমরা কিন্তু এই ২ টা টার্মই রিয়াল লাইফ এ সিমিলার অর্থেই মোস্টলি আমরা কথা বলতে গেলে ইউস করি। কিন্তু যখন দেখেন আমরা এক্সাক্ট ম্যাম ইউসেজ টা দেখতে যাচ্ছি, জিনিসটা সরি? ম্যাম আমি কিছু বলতে বলছেন? চাচ্ছিলাম, হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। ম্যাম গ্রুপ হচ্ছে মানে এমনি কয়েকজন মিলে এমনি একটা গ্রুপ। আর টিম হচ্ছে কোনো কিছু করার ক্ষেত্রে মানে টিম করা হয় আরকি। কোনো কিছু করার জন্য। আচ্ছা, টিম হলো কোনো কিছু করার জন্য বললেন, আর গ্রুপ হচ্ছে এমনিতে কয়েকজন মিলে। আচ্ছা, হ্যাঁ, কাছাকাছি গেছেন। ২ টাতেই আসলে বুঝছেন পারপাস থাকে। আপনার আনসারটার সাথে একটা পার্ট আসলে আমরা এড করতে পারি। গ্রুপে দেখেন, গ্রুপে আমরা কি দেখি? গ্রুপে আসলে যার কাজের জন্য যে রেসপন্সিবল। টিমে দেখা যায় একজনের কাজের জন্য একজন একেক মানে হয় না? পুরা টিমই দেখা যায় একটা কাজের জন্য রেসপন্সিবল। মেইন পার্থক্য কিন্তু আমরা ওইটা দেখি। ঠিক আছে? কিন্তু আপনি আসলে ওই জিনিসটা বললেন, ওটা কাছাকাছি গেছে। তো দেখেন, আমরা এখানের মধ্যে গ্রুপ টিমের পার্থক্যের জিনিসটা দেখি। আমরা একটু আগে কিন্তু গ্রুপ ডেভেলপমেন্ট এর স্টেজটা দেখলাম। এই যে আমরা গ্রুপ আর টিম বলি, অনেক সময় দেখেন আমরা গ্রুপ জিনিসটা কি? গ্রুপ হলো কি? অনেক মানুষ যখন একটা কমন গোল এর জন্য একসাথে হয়, কমন পারপাস এর জন্য, ওইটাকে আমরা গ্রুপ বলে থাকি। কিন্তু টিম কি? টিম হলো দেখা যায় কি? খুব কম মানুষকে নিয়ে আসলে হয়। যেমন দেখা যায় কি? যেমন আমি একটা গ্রুপ বলছি, আপনারা যেমন একটা সেকশন, আপনারা পুরাটাই কিন্তু একটা গ্রুপের পার্ট। কেন একটা গ্রুপের পার্ট? আপনারা দেখেন সবাই কিন্তু এই ক্লাসে আসছেন কেন? যে এক না এক সময় আপনারা বিএসসি ডিগ্রিটা নিয়ে পাস করে বের হতে চান, রাইট? তাহলে আমার কিন্তু গ্রুপের একটা কমন গোল আছে। কিন্তু আমি যখন টিমের কথা বলি, টিমে কি? টিমে টিমেও কিন্তু আমার কমন গোল আছে। কিন্তু এই গোলের জন্য আপনারা কিন্তু মানে যারা একটা টিমের পার্ট, তারা কিন্তু একজন একজনের উপর ডিপেন্ডেন্ট। যেমন চিন্তা করেন, আপনাদের ৫ জনের একটা টিম ওয়ার্ক দেয়া হলো। ওই টিমে কি, যদি আপনাদের কাজটা খারাপ হয়, সবার মার্ক কমছে বা সবার কাজ সবার নাম্বার বাড়ছে।
এই যে দেখেন একেকজনের কাজ কিন্তু আরেকজনের উপর ইমপ্যাক্ট পড়ছে। ওইটা হলো আমার টিম। কিন্তু গ্রুপ কি? এরাও একসাথেই আছে, একটা কমন গোলের জন্য কাজ করছে। কিন্তু কারো কারো উপর কোনো ইমপ্যাক্ট পড়ছে না। তাহলে আমরা বলতে পারি গ্রুপে কি আমার ইন্টারডিপেন্ডেন্স বা একজন একজনের উপর ডিপেন্ডেন্ট কম। কিন্তু টিমে আমরা বলতে পারি সবার উপর সবার ডিপেন্ডেন্স টা বেশি। ঠিক আছে? আমরা গ্রুপ আসলে ইন জেনারেল একটু বড় সাইজের দেখে থাকি, অনেকগুলো মানুষ একসাথে একটা কালেকশন দেখে থাকি। কিন্তু টিম আমরা কম্পারেটিভলি একটু ছোট দেখে থাকি। ঠিক আছে? আমাদের গ্রুপের মধ্যে চিন্তা করেন আমরা যখন বড় গ্রুপ চিন্তা করি, বড় গ্রুপে কিন্তু আমরা আ আমাদের রোলস রেসপনসিবিলিটি যখন আমরা বলি, এগুলো কিন্তু খুব স্পেসিফিক্যালি ভাগ করা থাকে না। কিন্তু যখন টিমে বলছি, আপনি দেখেন ৫ জন আপনারা টিমে কাজ করছেন, ১০ জন টিমে কাজ করছেন। কে কোন কাজ করবে ওটা কিন্তু খুব ক্লিয়ারলি ডিফাইন থাকে। কারণ কি? একেকজনের কাজ কিন্তু বাকি সবার উপর কোন না কোন ইমপ্যাক্ট পড়ছে। আবার দেখেন, আমরা যখন গ্রুপে থাকি, যেমন ক্লাসে আপনারা আছেন, কারো কাজের ইমপ্যাক্ট কারো উপর পড়ছে না বা কারো কাজ কেউ হয়তোবা চিন্তা করেন আগে করে ফেলছে। এটা কিন্তু আরেকজনের উপর প্রভাবটা খুব একটা পড়ছে না। তাহলে আমরা বলতে পারি আমাদের গ্রুপের মধ্যে সাইনার্জিটা লিমিটেড। সাইনার্জি মানে কি? একজনের কাজের প্রভাবটা আরেকজনের উপর কেমন, ঠিক আছে? বা আমাদের হয় না একই একটা কথা বলি না আমরা একই লেভেলে কাজ করা, একই স্পিডে কাজ করা। ওইটাকে আমরা সাইনার্জিটা আসলে বলে থাকি। সাইনার্জিটা গ্রুপে আমার লিমিটেড। কেউ আগে করে ফেললেও সমস্যা নাই, কেউ পরে করলেও সমস্যা নেই। কিন্তু টিমে যখন বলি, টিমে আমরা বলে থাকি যে, যেহেতু আমার একটা কালেক্টিভ অ্যাচিভমেন্ট, কালেক্টিভ আউটকাম লাগবে, এইজন্য আমার কিন্তু সাইনার্জিটা খুব দরকার। তার মানে কি সবাইকে মোটামুটি একই ব্যালেন্সে কাজটা করতে হয়। আর গ্রুপে আমরা কি বলতে পারি? গ্রুপে আপনি যখনই গ্রুপে কাজ করবেন, গ্রুপে কেউ কাউকে সাপোর্ট করলেও কিছু আপনি ফোর্স করতে পারবেন না, না করলেও কিছু বলতে পারবেন না। কিন্তু যখন আমরা টিমে বলি, টিমে কিন্তু আমার মোটামুটি একজন একজনকে কি করতে হবে? সাপোর্টটা করতে হবে। কারণ সাপোর্ট না করলে কিন্তু নিজের ক্ষতি, রাইট? এটা হলো আমার টিমের ব্যাপার। এখানে এই জিনিসগুলোই আসলে আমরা বলতে গেলে বলতে পারি কি আমার গ্রুপ আর টিমের পার্থক্য। এখানে লাস্ট একটা কনসেপ্ট আমাদের আছে ওটাকে আমরা বলছি সোশ্যাল লোফিং। সো হোয়াট ইস সোশ্যাল লোফিং? যখন আমরা সোশ্যাল লোফিং কথাটা বলি, আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনারা যে টিমে কাজ করেন, ওই টিমে বা কোন একটা গ্রুপে আপনি আছেন, কাজ করছেন। সবাই তো আর একরকম কাজ করে না। আপনি দেখেন আপনি যদি ৫ জনের গ্রুপে বা টিমে থাকেন, দেখা যাবে কি ২ জন নিশ্চয়ই অন্যদের চেয়ে একটু বেশি কাজ করছে, তাই না? দেখা যায় কি আবার নিশ্চয়ই দেখা যায় কি ১ জন বা ২ জন এমন আছে যারা কি করছে? খুব কম কাজ করছে, অন্যদের উপর ডিপেন্ড করে বসে আছে। এই যে দেখেন কয়েকজনের যে এই টেনডেন্সি যে গ্রুপে কম কাজ করার, ওরা কাজ পারে না তা না। কিন্তু ফাঁকিবাজি করার একটা টেনডেন্সি থাকে যে ওরা কি করছে? অন্য সবার চেয়ে লেস এফোর্ট দেওয়ার যে টেনডেন্সি এটাকে আমরা ওবির ভাষায় বা ম্যানেজমেন্টের ভাষায় সোশ্যাল লোফিং বলে থাকি। এখন সোশ্যাল লোফিং দেখেন আপনারা ক্লাসরুমে হয়তোবা খুব একটা ইমপ্যাক্ট পড়ছে না। কেন পড়ছে না? একজন হয়তোবা দায়িত্ব নিয়ে কাজটা করে ফেলছে। সেও চিন্তা করছে যে ঠিক আছে বন্ধু মানুষ কাজ কম করছে এবার সমস্যা নেই। কিন্তু ওয়ার্ক প্লেস এ এটার একটা ইমপ্যাক্ট পড়ে। ওয়ার্ক প্লেস এ কিভাবে ইমপ্যাক্ট পড়ে? আপনি চিন্তা করেন একটা গ্রুপ প্রজেক্ট বা একটা টিম প্রজেক্ট আপনার অফিসে আপনাকে দেয়া হলো। ৫ জনকে মিলে একটা গ্রুপ করে দেয়া হলো বা টিম করে দেয়া হলো, একটা কাজ দেয়া হলো। ওই যে কাজ আপনাকে দিচ্ছে, অফিস ধরে রাখছে যে সবাই একই রকম কাজ করে এটা ৩ দিনে শেষ করবে। যখন ২ জন কম কাজ করছে, সোশ্যাল লোফিং করছে, তখন দেখা যাবে ৩ দিনের কাজটা ৫ দিনে গিয়ে গড়াচ্ছে। তখন কিন্তু আমার ওয়ার্ক প্লেস এর প্রোডাক্টিভিটির উপর বা কাজের উপর এটার একটা ইমপ্যাক্ট পড়ছে। এই কারণে দেখেন এই সোশ্যাল লোফিং যে টেনডেন্সি, এটা আমার ম্যানেজমেন্টের জন্য খুব একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে। কারণ দেখা যায় এটা আমার পুরা টিমের প্রোডাক্টিভিটিকেই কমিয়ে ফেলে। এতটুকু পর্যন্ত ছিল আমার টপিক 4 এর পড়া। অলরাইট? এখন আমরা যেটা করছি, আমরা এখন টপিক 5 টা শুরু করতে যাচ্ছি। সরি টপিক 5 টা আমরা শুরু করছি। আপনারা আছেন I গেস? স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি স্ক্রিন বন্ধ? স্ক্রিন অফ ম্যাম। স্ক্রিন অফ হয়ে আছে। আচ্ছা ঠিক আছে আমি অন করছি, সমস্যা নেই। আমরা আজকে টপিক 5 এর কিছু জিনিস শুরু করব। আমরা খুব বেশি ডেপথ এ যাব না। আমরা যতটুকু আসলে ম্যাম দরকার ফাইনাল বেসিক টপিক বন্ধ রাখলে হয় না? ফাইনালে না এত অল্প? আপনারা তো মিড টার্ম এর পর শুধু 3 আর 4 মিলেই পড়লেন। আমাদের আরো ২ টা টপিক আছে। আমরা টপিক 6 পর্যন্ত যাব। 5 আর 6 আসলে সোজা জিনিস। আপনারা ওই 4 পর্যন্তই আসলে একটু ডিটেইল এ পড়ালেখা ছিল। 5 আর 6 আপনাদের আসলে খুব সহজে পড়া হয়ে যাবে অমন জিনিস। ম্যাম মিড পার্ট কি থাকবে? কোনটারে বাবা? মিডের? জি ম্যাম। মিডের আমার টার্গেট হলো কি একটা ছোট্ট পোরশন রাখার। আপনাদের ডিসিশন মেকিং এর পার্টের আগে থেকে মানে যে পার্টের ম্যাথের পার্টটা আছে
ওইটা আমরা রাখবো, কিন্তু ওইটাও আসলে আমাদের একটা জিনিস এ সেকশনে আপনাদের সি সেকশনের ম্যাডামের সাথে একটু পরামর্শ করতে হবে ওইটা নিয়ে, যে উনি আসলে ওইটাও রাখবে কিনা। কারণ গতবার হলো কি রাখা হয়েছিল। এবার রাখবে কিনা ওইটা উনার সাথে কথা বলে আমি ক্লাসরুমে জানিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, এখন ৫ নাম্বার টপিকটা যেটা আমি একটু স্ক্রিনটা দেখা গেলে আমাকে কাইন্ডলি বলবেন। আমাদের ৫ নাম্বার টপিকটা যেটা, এটা হলো কি আমাদের মার্কেটিং নিয়ে। এটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা। আমরা আমরা বেসিক মার্কেটিং এর কিছু কনসেপ্ট আপনাদের এখানে রাখছি। আমরা এখানে জাস্ট এটা শুরু করব। এটা শুরু করে কিছুদূর হয়তোবা আমরা প্রসিড করে আজকের আমরা বেশি আপনাদেরকে হ্যাসেল দিব না এটা নিয়ে। তো দেখেন, আমরা যখন মার্কেটিং এর কনসেপ্টটার কথা বলছি, আচ্ছা মার্কেটিং তো আমরা মোর অর লেস সব জায়গায় দেখে থাকি। সো হোয়াট ইস মার্কেটিং? কি মনে হয় আপনাদের? বলেন তো? আমরা তো মাঝের মধ্যে বিভিন্ন টিভি এড দেখে থাকি, রাইট? বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখে থাকি। ওগুলো ছাড়া কি আর কোন কিছু আমরা মার্কেটিং এ দেখে থাকি, কি মনে হয়? বিভিন্ন ক্যাম্পেইন? কিরকম ক্যাম্পেইন? মানে যেগুলো বললাম যে ঠিক আছে, ধরেন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন গুলো দেখলাম বা হয়তোবা টিভি এড দেখলাম। আর কোন ক্যাম্পেইন কি আমরা দেখি? ম্যাম কোনো একটা নিড করাটা মার্কেটিং হইতে পারে। কোন একটা, বাবা বুঝিনি, আরেকবার বলবেন? কোনো একটা নিড বা নেসেসিটি বা প্রয়োজন লাগতে পারে এরকম একটা আইডিওলজি ক্রিয়েট করা। আচ্ছা, ম্যাম আমি কিছুদিন আগে ইয়ামাহা হচ্ছে স্টান্টের একটা ইয়া দেখছি ক্যাম্পেইন কি দেখছিলেন? কি ছিল ওখানে? বাইক স্টান্ট করতেছে ওরা বাইকে। আচ্ছা, বাইকে স্টান্ট করছিল। ম্যাম ওকে। এই যে দেখেন, এখন মার্কেটিংটা যদি আমরা সহজ ভাষায় বলি, আপনারা যেগুলো বললেন কথাগুলো বরাবর ওই জিনিসটাই। মার্কেটিং কি? কোন কিছুর আমরা আসলে ভিজিবিলিটি বাড়ানোর জন্য যেটা করি। বা অনেক সময় দেখেন মার্কেটিং কেন করা হয়? অনেক জিনিস থাকে যে আমরা মনে করি না যে আমাদের প্রয়োজন আছে। কিন্তু ওই এডটা বা ওই মার্কেটিংটা দেখলে মানুষের মধ্যে ওই নিডটা একটু জাগায় তোলা, যে না এই জিনিসটা আসলে আমাদের দরকার। যেমন খুব সহজে আপনি চিন্তা করে দেখেন, আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি, হয়তোবা ওখানে মোজোর একটা এড আসলো। তখন কিন্তু আপনার মনে হবে যে না, কোল্ড ড্রিংকটা খেলে খারাপ হতো না, তাই না? কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু আপনার মনে হচ্ছিল না যে আপনার ওই মুহূর্তে কোল্ড ড্রিংক খাওয়ার দরকার আছে। এই যে দেখেন, মার্কেটিং কিন্তু ওই কাজটা করে। আমরা মার্কেটিং কনসেপ্ট গুলো যখন দেখি, বিভিন্ন ক্যাম্পেইন গুলো যখন দেখি, এটা কি খুব সহজে, এটা কিছু সেট অফ আমার অ্যাক্টিভিটি, যদি আমরা বইয়ের ভাষায় বলতে চাই, যেটা কি করে? এটা আমার কোন প্রয়োজন ক্রিয়েট করে, ওই প্রয়োজনটা নিয়ে মানুষের সাথে কমিউনিকেশন করে, ওই প্রয়োজনটা মানুষকে ডেলিভার করে। আবার প্রোডাক্ট ডেলিভারির পরে কনজিউমারের মাইন্ডসেটটা কি? তাদের আসলে পোস্ট পারচেজ কি ভিউ পয়েন্ট, ওইটা নিয়েও কথাবার্তা বলে। তো দেখেন, আমরা যখন রিয়াল লাইফ এ মার্কেটিং নিয়ে কথা বলি, আমরা কিন্তু ওই জিনিসটা নিয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট বা জিনিসটা প্রমোট করছে অতটুকু দেখছি। কিন্তু আমরা যখন এক্সাক্টলি মার্কেটিং এর কনসেপ্টটা নিয়ে পড়তে যাই, এটা কিন্তু একটা বায়ারের কেনার আগের বিহেভিয়ার থেকে, কেনার আগের মাইন্ডসেট থেকে, কেনার পরের পর্যন্ত পোস্ট পারচেজ যে একটা সম্পর্ক থাকে কার সাথে? আমার সেলারের সাথে, ওইটা নিয়েও কথাবার্তা বলে। ঠিক আছে? এখন দেখেন, এটা হলো আসলে ফিলিপ কটলারের একটা ছোট্ট ছবি। ফিলিপ কটলারের কটলার কি? কটলারকে আসলে আমরা মার্কেটিং এর জনক বলে থাকি। তো এখানে উনি ওইটাই বলছে, মার্কেটিং কি? সায়েন্স অ্যান্ড আর্টস অফ এক্সপ্লোরিং, ক্রিয়েটিং অ্যান্ড ডেলিভারিং ভ্যালু টু স্যাটিসফাই দ্য নিডস অফ দ্য টার্গেট মার্কেট এট আ প্রফিট। এখানে দেখেন অনেক কথা বলে। টার্গেট মার্কেট কি? এই শব্দটা একটু আপনাদের জন্য নতুন, বাকিগুলো আপনারা জানেন। টার্গেট মার্কেট হলো কোন প্রোডাক্ট বা কোন সার্ভিস কাকে মাথায় রেখে বা কাদের জন্য টার্গেট করে আপনি আনছেন। যেমন দেখেন, আমি অনলাইনে কোনো ক্যাম্পেইন করছি, আমি টার্গেট কাকে করছি? হয়তোবা আমার ইয়াঙ্গার জেনারেশন কে। টেলিভিশনে কোনো এড দিচ্ছি, টার্গেট করছি কাকে? হয়তোবা মোটামুটি একটু সিনিয়র জেনারেশনে যারা আছে। তার মানে দেখেন, এই যে একেকটা ক্যাম্পেইন, একেকটা জিনিস আপনি যাকে মাথায় রেখে প্রোডিউস করছেন বা ডেলিভার করছেন, এটাকেই কিন্তু আমরা কি বলছি? এটাকেই আমরা টার্গেট মার্কেট বলছি। এখন দেখেন, আমরা যখন মার্কেটিং এর ইভলিউশন দেখতে যাই, মার্কেটিং এর ইভলিউশন এ আমরা ৫ টা স্টেজ দেখি। ১ম টা আমরা যেটা দেখি, ১ম টাকে আমরা বলছি প্রোডাকশন এরা। এটা দেখেন, এগুলো আসলে এটা ১-২ বছরের কথা না। এগুলো আসলে অনেক বছর ধরে আসলে মার্কেটিং এর বিলিভ গুলো কিভাবে করে আমার টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে, ওইটা নিয়ে আমরা কথা বলছি। ১ম এ যে এরাটা এখানে, এটাকে আমরা বলছি প্রোডাকশন এরা।
প্রোডাকশন এরায় কি হয়েছিল? প্রোডাকশন এরাতে দেখেন আমরা এটা অনেক আগে যে সিস্টেমটা দেখতাম ওখানে কি হতো মানুষ ফোকাস করতো কি প্রডিউস হচ্ছে, প্রোডাকশনে বেশি ফোকাস করতো। আর আমার স্টোরেজ বলেন, ডিস্ট্রিবিউশন বলেন ওগুলোতে আমার কম ফোকাস থাকতো। তার মানে দেখেন আগে কিন্তু ফোকাসটা কি হতো? কে কোনটা উৎপাদন করছে ওটার উপর। মানুষ কিন্তু কতটুকু বিক্রি হবে, কিভাবে স্টোর করবে, কিভাবে মানুষকে জানাবে ওটার দিকে অতটা ফোকাস করতো না। এক টাইমে অ্যাটেনশনটা বেশি থাকতো কি? কোন জিনিসে আমার প্রোডিউস আমি বেশি করছি, কোন জিনিসে আমার প্রোডাকশনটা বেশি হচ্ছে। আস্তে, আস্তে দেখেন সময়টা চেঞ্জ হলো। এরপর আমাদের শুরু হলো কি? প্রোডাক্ট এরা। প্রোডাক্ট এরা কি? প্রোডাক্ট এরাতেই কিন্তু মেইনলি আমার মার্কেটিং এর বিলিফ গুলো আসলো। কারণ ওই এরাতে দেখা গেল কি আপনি আগে কি চিন্তা করতেন? আগে আপনি চিন্তা করতেন আমি প্রোডিউস করতে পারলে বা আমার প্রোডাকশন হলেই হলো। কিন্তু এই প্রোডাক্ট এরাতে গিয়ে আপনি বুঝতে পারলেন যে না, আমি প্রোডাকশন কি করছি ওটার চেয়ে বেশি দরকার কি? যাদের জন্য আমি আনছি তাদের ওই প্রোডাক্টের নেসেসিটি টা কিরকম? ওই সময় গিয়ে মার্কেটিং যে করতে হবে ওই বিলিফটা মানুষের মাথায় আসলে একটু বদ্ধমূল ধারণা হয়ে যায়। তো ওই সময় গিয়ে দেখা গেল কি মানুষ আরেকটু বেটার প্রোডাক্ট, একটু সুপিরিয়র প্রোডাক্ট অন্য সবার চেয়ে আগে দেখেন প্রোডাকশন এরাতে কি হতো? বেশি প্রোডাকশন এর দিকে ফোকাস করা হতো। কিন্তু প্রোডাক্ট এরায় কি? আপনি ভালো প্রোডাক্ট করবেন, অন্যদের চেয়ে বেটার প্রোডাক্ট করবেন, ভালোভাবে অন্য সবাইকে জানাবেন, ওটার দিকে আমার ফোকাসটা হলো। এরপর দেখেন ৩ নাম্বারে গিয়ে আমরা যেটা দেখি প্রোডাক্ট এরা আরেকটু ইভলভ করে আমাদের সেলিং এরা আসলো। সেলিং এ কি হলো? সেলিং এ বোঝা গেল সেলিং এরাতে প্রোডাক্ট এরাটাকে আমরা আরেকটু ডেভেলপ করলাম। এই এরাতে দেখা গেল কি আমি মানুষের কাছে কিভাবে সেল করছি, কিভাবে মানুষটা আসলে আমার জিনিসটা কিনতে মোটিভেট করছি, এদিকে আমি অ্যাটেনশনটা বাড়ায় দিলাম। আসলে এই সেলিং এরাতে গিয়ে আমার কনজিউমার এর প্রতি বা কনজিউমার এর মাইন্ডসেটটা কি করছি? আমার দিকে একটু সফটেন করার প্রতি আমি অ্যাটেনশনটা দিচ্ছি। এটা গেল আমার সেলিং এরা। সেলিং এর পরে গিয়ে আস্তে, আস্তে কনসেপচুয়াল মার্কেটিং এর এরাটা আসলো। কনসেপচুয়াল মার্কেটিং এর এরাটা না আসলে আমরা সবাই খুব ভালো মতো পরিচিত। যেমন আপনি এখন আপনি চিন্তা করেন গত বেশ কয়েক বছর আগে আপনারা যখন ছোট ছিলেন তখনও কিন্তু সেলিং বা অ্যাডভার্টাইজিং এর এরাটা ছিল। যে মানুষ টিভি এড দিত তখন কিন্তু অত কনসেপচুয়াল অত কিছু দিত না। টিভিতে একটা জিঙ্গল হতো বা জিঙ্গল মানে কি একটা ছোট্ট গান হতো, কোন একটা প্রোডাক্ট ওরা দেখাতো সুন্দর মতো প্রোডাক্টের গুণগান বলতো। অতটুকুই ছিল। ওইটা কি ছিল সেলিং এরা। যে যাদের কাছে আপনি জিনিসটা আনতে চাচ্ছেন তাদেরকে আপনি কি করছেন? জিনিসটা নিয়ে মোটামুটি জানায় দিচ্ছেন, অ্যাডভার্টাইজ করছেন। কিন্তু আস্তে, আস্তে এই গত লাস্ট কয়েক বছর আমরা কি দেখছি? মার্কেটিং কনসেপ্ট এরা। এই সময় গিয়ে কি হচ্ছে? এই সময় গিয়ে আমরা আমাদের মার্কেটটাকে বিভিন্নভাবে সেগ্রিগেট করছি। সেগ্রিগেট করা মানে কি? এই সময়টা আমরা মার্কেটটাকে আমাদের কাস্টমাররা কিরকম বিশ্বাস করছে, কিরকম জিনিস চাচ্ছে, কিরকম সার্ভিস প্রেফার করছে, কতটুকু প্রফিট আমার রাখা দরকার, কতটুকু প্রফিট না হলে আমি মার্কেটে টিকতে পারবো না। কিরকম করে মার্কেটিং করলে হয়তোবা আমি একটা গ্রুপ অফ কনজিউমার কে আমার দিকে কি করতে পারবো? মোটিভেট করতে পারবো। হয়তোবা কিরকম সার্ভিস প্রোভাইড করলে তারা হয়তোবা পরবর্তীতে আমার প্রোডাক্ট কিনবে। ওই কনসেপ্টটার দিকে ফোকাস করা হচ্ছিল লাস্ট এই গত কয়েক বছরে। আর আমরা যখন ভবিষ্যতের দিকে দেখি বা আমার বর্তমান থেকে এই আপকামিং ডেজ গুলোতে এখন দেখবেন আস্তে, আস্তে সোসাইটাল মার্কেটিং এরার দিকে আমার ফোকাসটা গেছে। সোসাইটাল মার্কেটিং এরা জিনিসটা কি? দেখেন এখন কিন্তু আপনি যখনই কোন প্রোডাক্ট কিনতে যান ওখানে কিন্তু ওরা অনেক জায়গায় লিখে থাকে জিরো ওয়েস্ট। এখানের মধ্যে হয় না যে প্রোডাক্ট হয়তোবা কি যে আমি বলতে পারি যে এটা আমার পরিবেশের জন্য ভালো বা অনেক সময় আমরা দেখি যে এই প্রোডাক্টের ক্যাম্পেইন থেকে যে টাকাটা আসবে এটা হয়তোবা বিভিন্ন ভালো, ভালো কাজে ইউস করা হবে। হয়তোবা বন্যা কবলিত এলাকায় যাবে। এই যে দেখেন আস্তে, আস্তে মার্কেটিং এর সাথে কিন্তু আমরা সোসাইটাল মার্কেটিংটা এই বর্তমান যুগে বা আপকামিং যে সময়টা আছে এটাতে এই ফোকাসটা বেড়ে যাচ্ছে। এই সমস্ত সময় কি করা হচ্ছে? এখন মানে যারা মার্কেটার আছে তারাও বুঝতে পারছে যে কাস্টমাররা আস্তে, আস্তে সোসাইটি বা মানুষের ওয়েলফেয়ার এর জন্য চিন্তাটা করছে। তো এই কারণে কোম্পানি গুলো কি করছে? সব প্রোডাক্ট এর সাথে একটু, একটু ওরা কিরকম সিএসআর কাজ করছে। সিএসআর যখন আমরা বলি সিএসআর শব্দটার মানে হলো কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি। ওরা আস্তে, আস্তে মার্কেটিং আর সিএসআর এর একটা মিক্সচার ঘটাচ্ছে। যাতে কি হয়? এমনভাবে ওরা কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করছে যাতে কাস্টমার জিনিসটাও কিনবে অ্যান্ড জিনিস কেনার সাথে, সাথে সে এটাও ফিল করবে যে না আমি এই জিনিস কেনার মাধ্যমে সোসাইটির কোনো একটা ভালো বা উপকার করলাম। জিনিসটা বোঝা গেছে? যেমন আপনারা দেখেন মোজোর যে এক্সাম্পলটা আমরা বলতে পারি। মোজো কিন্তু যে ক্যাম্পেইনটা মধ্যে করেছিল যে ওদের প্রোডাক্টে একটা বড় পোরশন ওরা কি করবে? ওরা প্যালেস্টাইনের জন্য ডোনেট করবে। এটাও কিন্তু দেখেন ওরা ওই কাজটা করেছে বলেই কি মানুষের কিন্তু ওদের প্রতি সফট কর্নারটা আরো বেড়ে গেছে, তাই না? তাহলে ওরা কি? ওরা সোশ্যাল রেসপনসিবিলিটি টা ফিল আপ করছে। আস্তে, আস্তে দেখেন বিভিন্ন ব্র্যান্ড কিন্তু এই সোশ্যাল মার্কেটিং
কনসেপ্টটার দিকে দিন, দিন ফোকাসটা বাড়িয়ে দিচ্ছে। এই ৫ টা জিনিস হলো কি আমার মার্কেটিং এর ৫ টা এরা আমরা এখানে দেখছি। কোন এরা কি একটু কম বুঝছেন? আমরা আরেকটু কথা বলব নাকি মোটামুটি বোঝা গেছে? কথা কি শোনা যাচ্ছে না আবার কেটে গেল? সেটা গিয়েছিল ম্যাম। শুনতে পেয়েছেন? আচ্ছা বুঝতে পেরেছেন? ওকে বাবা। ঠিক আছে। এখন দেখেন ওকে। এই মার্কেটিং এর আমরা যখন বলতে যাই, মার্কেটিং এর সবচেয়ে মার্কেটিং যখনই বলেন মার্কেটিং 4 পি এর উপর বেস করে গড়ে ওঠে। 4 পি কি? আমরা 4 পি কে বলে থাকি প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন অ্যান্ড প্লেস। এই আমরা যখনই কোন জিনিসের মার্কেটিং করতে চাই, এই ৪ টা জিনিস মিলিয়ে আমার কি করতে হয়? এই কোন একটা প্রোডাক্টের আমরা মার্কেটিংটা করে থাকি। ১ম যে জিনিসটা, ১ম এ কিন্তু আমার ফোকাস আসে কি? আপনি কোন প্রোডাক্টটা লঞ্চ করছেন। এই জিনিসটা আমরা এখন যেটাকে বলছি, এটাকে আমরা মানে যেটা পড়াচ্ছি এটাকে আমরা বলছি 4 P's অফ মার্কেটিং। মার্কেটিং এর বেস কিন্তু এই জিনিসটা। তো 4 P যখন আপনি বলছেন, ১ম P কি এখানে? আমার প্রোডাক্ট। আপনি দেখেন কোন জিনিস মার্কেটিং করতে গেলে সবার আগে আপনার কি করতে হবে? একটা আইডিয়া বা একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস আপনার লাগবে। ঠিক আছে? এখানে গুড মানে কিন্তু প্রোডাক্টটা আমি বোঝাচ্ছি। আমার পণ্য কোনটা, ঠিক আছে? এখানে গুড কিন্তু ভালো না। এখানে আপনি প্রোডাক্ট যখন বলছেন আপনার গুডটা বা আপনার প্রোডাক্টটা, আপনার জিনিসটা ওইটা কিরকম? ওইটা কি মানুষের প্রয়োজন মিটাবে এমন জিনিস আপনি আনছেন নাকি মিটাবে না? ওইটাও কিন্তু আপনার প্রোডাক্টটার মূল বেস হতে হবে। আপনার প্রোডাক্টটা এমন অবশ্যই হতে হবে যাতে কি হয়? কনজিউমার এর বা আমার কাস্টমার এর কোন না কোন প্রয়োজন এটা কি হয়? সলভ করে বা প্রয়োজন পূরণ করে। 2nd যেটা আসে ওইটাকে বলা হচ্ছে প্রাইজিং বা প্রাইস। আমরা যখন 2nd P টা দেখছি which is প্রাইস, এখানে কিন্তু আমার সব টাইপের প্রাইজিং হিসাব করতে হবে। প্রাইজিং কি আপনি যেমন দেখেন কোন জিনিসের যখন আপনি প্রাইস হিসাব করতে যান বা কোন জিনিসের আপনি প্রাইস ঠিক করতে যান, প্রাইজিং করার সময় কিন্তু আপনি randomly বলতে পারেন না, আমি মার্কেটে একটা চিপস আনছি, চিপসের ৳10 বা ৳15। এটা কিন্তু আপনি যখনই কোন জিনিসের প্রাইস ঠিক করবেন, আপনার কিন্তু অবশ্যই আপনার যে কস্টিং টা হচ্ছে as the owner or as the producer, আপনার র মেটেরিয়াল গুলোর প্রাইসিং কিরকম? আপনি প্রোডাকশন করতে কতটুকু খরচ হচ্ছে? বিভিন্ন এই যে আপনি মিডল ম্যান গুলোর কাছে বা আপনি যে যদি আপনার সেলারদের কাছে আপনি এটা ডিস্ট্রিবিউট করছেন, ওই ডিস্ট্রিবিউশন এর জন্য আপনার কতটুকু খরচ হচ্ছে? এই যে আপনি প্রমোশন করছেন, টিভিতে এড দিচ্ছেন, মানুষকে জানাচ্ছেন প্রোডাক্টটা নিয়ে, ওইটার জন্য কতটুকু আপনার কস্টিং করছে? এই সবগুলো ক্যালকুলেট করেই কিন্তু আপনি প্রোডাক্টের ফাইনাল প্রাইসটা সেট করে রাখেন। এই সবকিছুই আমরা কি দেখে থাকি? আমার আল্টিমেট প্রোডাক্টের প্রাইসটাকে ইনফ্লুয়েন্স করছে। এখন দেখেন আপনি প্রোডাক্টটা এমন আনলেন, কি করলেন? যেটা আপনার কনজিউমার এর প্রয়োজন পূরণ করছে। 2nd কি হলো? 2nd আপনি একটা প্রাইস ঠিক করে দিচ্ছেন। প্রাইসটা কি? আপনার যাবতীয় খরচ, আপনার একটা প্রফিট প্রজেকশন, আপনি কতটুকু প্রফিট চাচ্ছেন, ওই সবকিছু মাথায় রেখে আপনার কিন্তু ইনিশিয়াল প্রাইসটা বা বেসলাইন প্রাইসটা আপনি এখানে ঠিক করছেন। এরপর কি আসছে? এরপর আসছে আপনার প্রমোশন। আপনি কোন পদ্ধতিতে আপনার প্রোডাক্টটা নিয়ে মানুষকে জানাচ্ছেন? কিরকম অ্যাডভার্টাইজমেন্ট করবেন? আপনি অনলাইন মার্কেটিং করবেন, অনলাইন প্রমোশন করবেন, আ ফিজিক্যাল প্রমোশন এ যাবেন, ওয়ার্ড অফ মাউথ এ যাবেন, কিসে যাবেন? এটা কিন্তু আপনার অ্যাডভার্টাইজিং এর মধ্যে যাবেন। এখন দেখেন আপনার পার্সোনাল সেলিং থাকতে পারে। অনেক সময় দেখেন পাবলিক রিলেশন, আপনার পিআর কেমন প্রোডাক্টটার, পাবলিসিটি কিরকম করছেন, ওয়ার্ড অফ মাউথ কিরকম হচ্ছে। ওয়ার্ড অফ মাউথ মানে কি? একজন কিনে যখন আরেকজনকে জানাচ্ছে যে প্রোডাক্টটা ভালো নাকি খারাপ। এগুলো সবগুলোই কিন্তু আমার নিউমেরাস প্রমোশনাল এক্টিভিটির মধ্যে যায়। আপনি কোন টাইপের প্রমোশন আপনার প্রোডাক্টের জন্য করবেন বা আনছেন, এটাকে আমার প্রমোশনাল স্ট্র্যাটেজি বলছি। এরপর লাস্টে যেটা দেখি ওইটাকে বলছি প্লেস। প্লেস কি? আপনার কনজিউমাররা বা আপনার কাস্টমাররা আপনার প্রোডাক্ট কোন জায়গা থেকে অ্যাক্সেস করছে, কিভাবে করে অ্যাক্সেস করছে, কখন অ্যাক্সেস করছে, এগুলো কিন্তু আমার প্লেস এর মধ্যে যাচ্ছে। ঠিক আছে? এই ৪ টা জিনিস মিলিয়ে আমরা বলে থাকি মার্কেটিং এর 4 পি। এখানে আরেকটা জিনিস আপনি নামটা দেখবেন, এটা আমার 4 পি না, এটা জাস্ট এখানে বলা আপনি আসলে ব্র্যান্ড নেমটা কি রাখছেন। আপনি একটা জিনিস দেখেন অনেকগুলো প্রোডাক্ট এর নাম, অনেকগুলো বিজনেস এর নাম আমরা যখন এখন দেখে থাকি, অনলাইনে দেখি, ফিজিক্যালি দেখি, এখন কিন্তু দেখবেন নানা রকম ইউনিক নাম কিন্তু আমরা দেখছি ব্র্যান্ড গুলোর। এই নামগুলো ওরা এমনভাবে দেয়ার চেষ্টা করে যাতে কি হয়? ওরা অন্যান্য সেলার থেকে বা অন্যান্য কম্পিটিটর থেকে নিজেকে একটু আলাদা করতে পারে। ঠিক আছে? এখন দেখেন আমরা কিন্তু মার্কেটিং এর 4 পি বা মেইন কনসেপ্ট টা গেলাম। এখন আমরা যে মার্কেটে প্রোডাক্টটা আনছি বলছি, আমরা কিন্তু ২ টাইপের মার্কেটে প্রোডাক্ট লঞ্চ করে থাকি বা ২ টাইপের মার্কেট আমরা দেখে থাকি। এটা আমাদের আজকের লাস্ট কনসেপ্ট।
দুই টাইপের মার্কেট যখন আমরা বলে থাকি, একটা হলো কি কাস্টমার মার্কেট বা কনজিউমার মার্কেট, আরেকটা হলো কি B2B। আসলে কাস্টমার মার্কেটটাকে আমরা B2C ও বলে থাকি, বিজনেস টু কনজিউমার একটা, আরেকটা হলো B2B, বিজনেস টু বিজনেস একটা। সো হোয়াট ইজ B2C মার্কেট? B2C মার্কেট হলো কি, যেমন চিন্তা করে দেখেন আপনারা, যেমন আমরা দেখি না যে কিছু প্রোডাক্ট আমরা ডাইরেক্টলি কাস্টমারকে সেল করার জন্য বানাই, তাই না? যেমন চিন্তা করে দেখেন যে আপনি হয়তোবা নতুন একটা সাবান লঞ্চ করলেন, ওইটা আপনি কি কনজিউমারদের জন্য করলেন না? তাহলে এটা কি হচ্ছে? কাস্টমারদের বা কনজিউমারদের পার্সোনাল ইউজের জন্য আপনি জিনিসটা বানাচ্ছেন, বা কাস্টমাররা নিজে ডাইরেক্টলি কি করছেন, কি করছে, বিভিন্ন মিডিয়াম থেকে, বিভিন্ন সোর্স থেকে আপনার প্রোডাক্টটা কিনতে পারছে। এটাকে আমরা বলছি কাস্টমার মার্কেটে যাচ্ছে, ঠিক আছে? বা B2C এটা। আর আরেকটা যেটা আমরা বললাম এখানে, এটাকে আমরা বলছি B2B। হোয়াট ইজ B2B? B2B হলো অনেক সময় দেখা যায় কি আমরা কোন মার্কেটে প্রোডাক্টটা সেল না করে আমরা আরেকটা বিজনেসকে জিনিসটা সেল করি। ঠিক আছে? আপনি যেমন চিন্তা করেন অনেক সময় আমরা দেখি না যে হয়তোবা যেমন ধরেন আপনি হয়তোবা কোন একটা চাষাবাদের কোন একটা কিছু আপনি কি করছেন? প্রোডিউস করছেন। কোন একটা আ প্রোডাক্ট চাষ করছেন আপনি। ওইটা আপনি কি করছেন? কোন একটা আরেকটা বিজনেসকে সেল করছে। ওরা ওইটা দিয়ে হয়তোবা কোন একটা প্রোডাক্ট বানাচ্ছে। তাহলে দেখেন আপনি কিন্তু কাস্টমারকে ডাইরেক্টলি প্রোডাক্টটা সেল করছেন না। আপনি আরেকজন হয়তোবা এন্টারপ্রেনিউর কে বা আরেকটা অর্গানাইজেশনকে আপনি প্রোডাক্টটা সেল করছেন। এই যে দেখেন আপনার এই বিজনেসটা কিন্তু কি? আপনার বিজনেসটা আরেকটা বিজনেসের সাথে হচ্ছে। আপনি কিন্তু কাস্টমারের সাথে ডাইরেক্টলি ডিল করছেন না। এই টাইপের বিজনেস গুলোকে বা এই টাইপের মার্কেট গুলোকে আমরা B2B মার্কেট বলে থাকি। এই ২ টাইপের মার্কেটেই কিন্তু আমরা মার্কেটিং ক্যাম্পেইন গুলো বা কনসেপ্ট গুলো আমরা এপ্লাই করে থাকি। ২ টাইপের মার্কেটের জন্য আপনি দেখবেন আমার প্রমোশনাল স্ট্র্যাটেজি বা সেলিং স্ট্র্যাটেজি সম্পূর্ণ ভিন্ন। এতটুকু ছিল আমাদের আজকের পড়া। আমরা বাকিটুকু ক্লাসে ইনশাআল্লাহ পড়ব। আহ আপনারা আছেন না? ক্লাস কি শোনা গেছে? বোঝা গেছে পড়া? জি ম্যাম আছে। ওকে। আপনারা একটু থাকবেন, আমি একটু স্ক্রিনশট নিবো। ওখান থেকেই আমি আসলে রোল নাম্বারটা নিবো। ঠিক আছে? একটু সবাই আছেন? ওকে। না কমেন্ট করতে হবে না। আমি এখান থেকে নিচ্ছি। ইটস ফাইন। ওকে, ওকে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। পরের দিন দেখা হবে। একটা জিনিস বি সেকশনের মানুষজন আছেন না? আ জি ম্যাম। হ্যাঁ, বি বি এর মনে হয় আপনার আচ্ছা বি এর তো খাতা দেখানো হয়েছিল, তাই না? জি ম্যাম। আচ্ছা, এ এর জি খাতা ম্যাম। দেখানো হয় নাই। এ এর মানুষজন আছেন? জি ম্যাম। আচ্ছা, এ আমি আজকে তো আপনাদের খাতা দেখানোর কথা ছিল। আজকে তো দেখাতে পারলাম না। ক্লাসটা হয়নি তখন। কালকে আপনারা কোন টাইমে কি ফ্রি আছেন? আমি খাতাটা দেখায়া যেতে চাচ্ছিলাম। মিড টার্ম এর। আপনাদের কি ব্যাক টু ব্যাক ক্লাসেস? এ সেকশন? না ম্যাম না, এখন আছে। কালকে ম্যাম এখন ব্রেক 9:30 আছে। থেকে ক্লাস আমাদের, এর আগে ফ্রি আছে। 9:30 থেকে ক্লাস, এর আগে ফ্রি। কোন ক্লাসরুম কি আমরা পাবো? ম্যাম নেক্সট ক্লাসে দেখান ম্যাম। ম্যাম নেক্সট ক্লাসে দেখবেন? ওইটাই আমাদের হচ্ছে অ্যানেক্সে 401 নাম্বার রুমেই আমাদের ক্লাস, ফার্স্ট ক্লাস।